হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শরীর খুব ক্লান্ত। নীলয়ের মুখটা চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে কিছু একটা গরমিল আছে, কিন্তু সেটা কি? ভাবতে ভাবতেই নিলয়ের কল এলো। হ্যালো নিলয়, হ্যাঁ কেমন আছেন? এই তো, জার্নি করে এসে ক্লান্ত লাগছে খুব, মাথায় যন্ত্রণা হচ্ছে। খেয়েছেন? হ্যাঁ, ওষুধ খেয়ে শুইলাম। তাহলে ঘুমিয়ে পড়ুন, ফোন অফ করে ঘুমাবেন। আমি আচ্ছা বলে রেখে দিলাম। ওর এইভাবে যত্ন নেওয়ার কারণ কিছুতেই বুঝলাম না। ভেবেছিলাম ওকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু পরবর্তীতে ওকে আর কিছু জিজ্ঞাসা করা হয়নি। এমনি ও আমাকে দেখলে কেমন যেন হয়ে যায়। তারপর এসব বলে ওকে আর অস্বস্তিতে ফেলতে চাইনি। তাছাড়া ভেবেছি ও আরাপের ভালো বন্ধু, সেই হিসাবে হয়তো একটু সেন্সিটিভ হয়ে আছে। নিলয় মাঝে মাঝে আমাকে ফোন করতো, 2-1 মিনিট কথা বলে রেখে দিত। আরাপের কাছে শুনেছি নিলয় নাকি মাস্টার্স বাদ দিয়ে কোচিং করছে চাকরির জন্য। আমি বললাম ওর বাবার তো অনেক টাকা, তাহলে ও কিসের প্রয়োজন কোচিং করছে? আরাপ বলে যে সরকারি চাকরি প্রয়োজন, চাকরি নিয়ে পরে মাস্টার্স শেষ করবে। প্রেম টেম করে কিনা কে জানে। সব কিছুতেই আমাকে বলে, এটা বললে কেমন জানি এড়িয়ে যায়। এদিকে সেদিন অ্যাক্সিডেন্টটাও আমার জন্য সব বার হয়ে এলো। বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে না। আমি সুস্থ হয়ে ঢাকা ফিরে গেলাম, কোচিংয়ে যেতে শুরু করলাম। কোচিংয়ে গিয়ে দেখি আমার ব্যাচেই নিলয় ক্লাস করছে। ও আমার সাথে কথা কম বলতো, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, ও আমার প্রতি ভীষণ যত্নশীল হয়ে উঠল। বাসায় ফেরার সময় আমার সাথে ফিরতো। আমি ওকে টুকটাক কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু ও সবসময় রাস্তার পাশ দিয়ে হাঁটতো, আমাকে সাইডে দিত যাতে কোনো বিপদ না আসে। এর মাঝে মাঝে গিফট আসতো, আর সেই নাম্বার থেকে ছোট ছোট বার্তা। চিঠি আর আসেনি, সেই পিচ্চি ছেলেটাই আমাকে দিয়ে যেত, কিন্তু ওগুলো আমি কিছুই ব্যবহার করিনি, সব জমা করে রেখে দিলাম। ও সবসময় আমার বিপদে ডাল হয়ে দাঁড়াতো। এভাবে দিন চলছিল আমাদের। এত কিছুর পরেও আমি হিসাব মেলাতে পারিনি, শুধু ওই অজানা মানুষটার জন্য অদৃশ্য টান অনুভব করতাম। মাঝখানে অনেক দিন পেরিয়ে গেছে। আমাদের বিসিএস প্লে রিটেন হয়ে গেছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আরাপের মাস্টার শেষ, ও বাইরে যাওয়ার জন্য পড়াশোনা করছে। নিলয়ের অনেক দিন কোনো খবর নেই। আমিও আর কল করিনি, করার মতো কোনো কারণও ছিল না। আর এতদিনে ওর মধ্যে সন্দেহ করার মতো কিছু পেলাম না। একদিন হঠাৎ নিলয়ে আম্মু কল করলো ফোনে। আমি আশ্চর্য হলাম। আমাকে তাদের বাসায় দাওয়াত করলো। তাদের বাসায় বিকালে গেলাম, গিয়ে দেখি অনেক খাবারের আয়োজন, কিন্তু নিলয় বাসায় নেই। আমাকে এভাবে দাওয়াত করার কোনো কারণ খুঁজে পেলাম না। খাওয়া দাওয়া শেষ করে আন্টি কথা বলল কিছুক্ষণ, এরপর নিলয়ের প্রসঙ্গ তুলল। বলল, একটা সমস্যায় পড়েছি মা, ছেলেটাকে নিয়ে। ও একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু সেটা সম্ভব নয়। সমস্যাটা কি আন্টি? মেয়েটা সিনিয়র থেকে? আমি অবাক হলাম। আন্টি বলতেই থাকলো, মেয়েটা দেখতেই ভালোই, কিন্তু মা এটা কি সম্ভব তুমি বলো? ছেলেটার হঠাৎ এই পাগলামি দেখে আমরা খুবই চিন্তিত। ওর বাবা ওর সাথে রাগ করে কথাই বলে না, আর ছেলেও আমার জেদি। ওর বাবা বলেছিল পড়া শেষ করে ব্যবসা হাল ধরবে, কিন্তু সে কি করলো? মাস্টার্সটাও শেষ না করে চাকরির জন্য উঠে পড়ে লাগলো। তার মতে পড়ালেখা করেছি কি ব্যবসা করার জন্য? এখন আমি কি করতে পারি তুমি বলো? আমি কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। প্রথমত আন্টি আমাকে এই কথাগুলো কেন বলল? আবার নিলয়ই বা কেন এত মেয়ে থাকতে সিনিয়র কাউকে? কিছুই বুঝতে পারছিলাম না। আমি এসব ভাবতে ভাবতেই অন্যমনস্ক হয়ে গেলাম। আন্টির ডাকে আবার খেয়াল হলো। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আন্টিকে বললাম,
আন্টি, এটা তো নিছক পাগলামি ছাড়া আর কিছু নয়। ওকে বোঝান আন্টি, রাগ না করে ঠান্ডা মাথায় বোঝান। এগুলো মোহ ছাড়া আর কিছুই নয়। ও ভুলের মধ্যে আছে। আর তাছাড়া এমনটা হয় না। আমি খুব স্বাভাবিকভাবেই বললাম। আন্টি বলল, তুমি একটু বলবে ওকে? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কেন? আন্টিকে বললাম। আমি? হ্যাঁ, তুমি বললেও শুনতে পারে। তোমাকেও খুব পছন্দ করে। আমি আবারও চমকে উঠলাম। না মানে আরাপ ওর ভালো বন্ধু, সেই হিসেবেই বলছি। আমি আচ্ছা বলে নিলয়ের দাদির সাথে কিছুক্ষণ গল্প করে চলে আসলাম। আন্টি বলল আবার যেন আসি। এরপর আমি বাসায় ফিরে নিলয়কে কল করে ওকে দেখা করতে বললাম। পরের দিন বিকালে আমাদের একটা রেস্তোরাঁয় দেখা হলো। আমরা কফি অর্ডার করে বসলাম। নিলয় চুপচাপ বসে আছে, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আমি প্রসঙ্গ তুললাম, ওকে নানানভাবে বোঝালাম। বললাম, দেখো তুমি যাহা ভাবছো এসব হয় না। আর তুমি বাবা মায়ের একমাত্র ছেলে, তাদের অনেক আশা তোমাকে নিয়ে। আর তুমি কি না এক সিনিয়রকে পছন্দ করে বসে আছো? আর সেই মেয়েই বা কি, লাজ লজ্জা সব ফেলে জুনিয়রের সাথে প্রেম? আন্টির মুখের দিকে তাকানো যাচ্ছে না। আর আঙ্কেল তো চিন্তাই শেষ। তুমি তুমি এত মেধাবী ছাত্র হয়ে এটা ঠিক করনি। নিলয় চুপ করে বসে আছে। বোঝাই যাচ্ছে বেশ রাগ করে আছে, শরীর ঘামছে ওর। কিছুক্ষণ হাত মুষ্টিবদ্ধ করে বসে আমাকে বলল, আপনি কাউকে ভালোবাসেন? আমি ওর প্রশ্নে খুব অবাক হলাম। সত্যিই তো, আমি কাউকে ভালোবাসি কি না সে প্রশ্ন আমি নিজেকে কখনো করিনি। কিন্তু হঠাৎ করেই সেই চিঠিওয়ালার কথা মনে পড়ে গেল। আমার অবচেতন মন এতদিন কি তাহলে সেই চিঠিওয়ালার জন্য অপেক্ষা করছিল? আমি আনমনে হয়ে গেলাম। সেই চিঠিওয়ালার চিঠিগুলো, গিফটগুলো, আমার প্রতি তার খেয়ালগুলো, ছোট ছোট বার্তাগুলোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি বোধহয়। তাকে অনেক খুঁজেছি, পাইনি। আমি নিলয়ের দিকে তাকিয়ে মুচকে হাসলাম। ও হঠাৎ ভড়কে গেল মনে হচ্ছে, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। এরপর আর কথা না বাড়িয়ে চলে এলাম। ওকে শুধু বলে এলাম, তুমি এমন কিছু করো না যাতে বাবা মা কষ্ট পায়। তাদের সাথে আলাপ করে সামনে আগাও। বেস্ট অফ লাক। দিনগুলো কেটে যাচ্ছে। সেই লোকের আর খোঁজ নেই অনেক দিন। এরপর হঠাৎ করে এই কোরিয়ার থেকে ফোন এলো। কারণ সেই পিচ্চিকে ভয় দেখিয়েছিলাম যে ও যদি এসব নিয়ে আসে ওকে পুলিশে দেব। পিচ্চির আশা বন্ধ হলো। আমি চেয়েছিলাম লোকটা আমার সামনে আসুক, কিন্তু না, এবারও এলো না। আজ আবার কুরিয়ার থেকে ফোন আসায় খুশি হলাম কিছুটা, কেন তা নিজেও জানি না। পার্সেল নিয়ে এসে খুলে দেখলাম একটা ডায়মন্ড রিং আর একটা চিঠি, বেশ বড়সড় চিঠি। আজ আর চিঠিটার সাথে সাথে পড়তে মন চাইল না, রেখে দিলাম দুটোই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।